ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়, গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ, জড়িতদের দ্রুত বিচারের দাবি। সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে শোকের ছায়া। দুপক্ষের সংঘর্ষের জেরে রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, আবাসিক হল ছাড়ার নির্দেশনা না মেনে শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ৪৪ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ, রাখা হয়েছে বিজিবির হেফাজতে। ভূখণ্ড সুরক্ষায় সীমান্তে বাড়তি নজরদারি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এবার শিক্ষক হিসেবে নয়, সরকার প্রধান হয়ে সমাবর্তন বক্তা হিসেবে। ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়, গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। দীর্ঘ ৩৬ বছর পর ক্যাম্পাসে আসলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে এবার শিক্ষক হিসেবে নয়, সরকার প্রধান হয়ে সমাবর্তন বক্তা হিসাবে। বুধবার দুপুরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় হর্ষধ্বনি আর বিপুল উৎসাহে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। আনুষ্ঠানিকতার শুরুতেই বিশ্ব দারিদ্র্য দূরীকরণ ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়। এ সময় অধ্যাপক ইউনুসের হাতে সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর প্রধান উপদেষ্টা ডক্টরেট ডিগ্রিধারীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিরে যান তার শিক্ষক জীবনের স্মৃতিতে। বলেন, নোবেল পুরস্কারের বীজ বপন হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর ইউনুস বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী। এজন্য তিনি মানুষের কল্যাণে ব্যবসার আহ্বান জানান। বলছি যে অর্থনীতি আমরা পড়াচ্ছি, এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করবে ছাত্র সমাজ। গবেষণার মাধ্যমে বিশ্বকে আয়ত্ত রাখার জোর দেন ডক্টর ইউনুস। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবান্ধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। সমাবর্তনে অংশ নেন প্রায় ২৩,০০০ গ্রাজুয়েট। এছাড়া সমাবর্তনে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, বিশ্বমানের করতে বিদেশি সেরা বন্দর ব্যবস্থাপকদের সম্পৃক্ত করতে হবে। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সকালে নিজ জেলা চট্টগ্রামে আসেন প্রধান উপদেষ্টা। বন্দর পরিদর্শন শেষে সার্কিট হাউস থেকে ১১,০০০ কোটি টাকা ব্যয়ের বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপন করেন ডক্টর ইউনুস। বলেন, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে চট্টগ্রামবাসীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার সকাল ৯:১৫টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরকার প্রধান সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরের এনসিডি ইয়ার্ড ৫-এ। তার সঙ্গে ছিলেন নৌ, ধর্ম, মুক্তিযোদ্ধা, শিক্ষা ও স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় বন্দরের ইয়ার্ড পরিদর্শন করেন ডক্টর ইউনুস। পরে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। এই সময় চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঙ্গে সংযোগ তৈরি করতে হবে প্রতিবেশী দেশগুলোকেও। সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সেরা বন্দর ব্যবস্থাপকদের যুক্ত করার তাগিদ দেন তিনি। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না।
তো আমি একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি। আমি বললাম চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, কারণ বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয়। পরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বহুল প্রতীক্ষিত 11,000 কোটি টাকা ব্যয়ের কালুরঘাটের সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। এরপর সার্কিট হাউসে প্রশাসনিক, সরকারি ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই সময় চট্টগ্রামে জলাবদ্ধতা চলতি বর্ষা মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জলাবদ্ধতা, এটার পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে। তার আগে আমরা জেনে যাই কি হবে, কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য। বৈঠকে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণের জন্য কর্তৃপক্ষকে 23 একর জমি নিবন্ধিত দলিল হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাম্মুর মরদেহ। সেখানে দ্বিতীয় দফায় জানাজা শেষে দাফন করা হবে। শাম্মুকে শেষবারের মতো দেখতে তার গ্রামের বাড়িতে জড়ো হয়েছেন সহপাঠী, বন্ধু, আত্মীয় স্বজনরা। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাম্মু। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে মিছিল করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ে পড়তে পারাছিলাম, আজকে মায়ের কোল খালি করে নিল। আর যেন কোনো মায়ের যেন কোল এভাবে খালি না হয়। এটা খুবই টিম ছিল। তা বাদে এত দূর লেখাপড়া করে মনে করেন যে বহু দূরে গেছিল, একটা রত্ন কিন্তু আমাদের ছেলেটা মনে করেন হুট করে দুষ্কৃতীকে খুন করে ফেলেছে। এখন মনে করেন এটা আমরা বিচার চাই। যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য এই সরকারের কাছে দাবি রইল আর কি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপি হচ্ছে সংস্কারের দল। দুপুরে মৌলভীবাজারে বিএনপির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি কোন অবস্থাতেই নিজের দলের কথা, স্বার্থের কথা চিন্তা করে নাই। বিএনপি সবসময় চিন্তা করেছে দেশের কথা, দেশের মানুষের কথা, জনগণের কথা, সংস্কারের কথা। সেজন্যই মানুষের অধিকারে বিশ্বাস করা যে দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যেই দল মানুষের পাশে থাকে, যেই দল মানুষকে ফেলে পালিয়ে যায় না। বরিশাল ও রাজশাহী কলেজের নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়ে আন্দোলন করেন রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় 4 দফা দাবি জানান তারা। এছাড়া রাজশাহী নার্সিং কলেজ কর্তৃপক্ষ ক্লাস কার্যক্রম বন্ধের ঘোষণা দিলেও ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল ক্যাম্পাস। মঙ্গলবার রাজশাহী নার্সিং কলেজে ডিপ্লোমা এবং বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এমন ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস ছেড়ে যাননি ডিপ্লোমা শিক্ষার্থীরা। তাদের ওপর অতর্কিত হামলার অভিযোগ এনে বুধবার দুপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আমাদের উপর যে অতর্কিত হামলা চালানো হলো, এটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। যারা এই রাজশাহী নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে, তাদেরকে যদি আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে বহিষ্কার না করা হয়, তাহলে আমাদের এই আন্দোলন আরো কঠিন থেকে কঠিন করা হবে। রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয় রংপুরেও। 4 দফা দাবি জানিয়ে রংপুর নার্সিং কলেজে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিতের পাশাপাশি দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা যারা বেসিক বিএসসি স্টুডেন্ট আছি, আমাদেরকে সরাসরি 9ম গ্রেডে নিয়োগ দিতে হবে শিক্ষক হিসেবে। হাসপাতালেও আমাদের ভাই বোনদের হামলা করা হয়, এর আগে বরিশালেও আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বগুড়া। বিকেলে ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করেন বগুড়া সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তারা। ওমর ফারুক, সময় সংবাদ। অবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে, খুলেছে প্রশাসনিক দফতরও। সকালে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হয়। নানা অনিয়মের অভিযোগে 29 দিনের আন্দোলনের মুখে মঙ্গলবার রাতে অপসারণ করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনকে। একই সঙ্গে প্রজ্ঞাপন দিয়ে উপাচার্য গোলাম রাব্বানী এবং কোষাধ্যক্ষ মামুনুর রশিদকে সরিয়ে নেওয়া হয়। নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। মৌলভীবাজার বড়লেখার সীমান্ত দিয়ে আবারও 44 বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ। বিজিবি জানায়, ভোরে বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা লাতু ও পাল্লারতল দিয়ে 44 জন নারী পুরুষকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। এ সময় স্থানীয়রা তাদের দেখে বিজিবি 52 ব্যাটালিয়নকে খবর দেয়। পরে তাদের উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। তাদের বাড়ি সিলেট সহ দেশের বিভিন্ন জেলায়। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর দেশের ভূখণ্ড সুরক্ষায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অবৈধ প্রবেশ বা পুশ-ইন ঠেকাতে কাজ করছেন বাহিনীর সদস্যরা। পাশাপাশি আনসার সদস্য মোতায়েন এবং স্থানীয়দের সচেতন থাকারও পরামর্শ দিচ্ছে বিজিবি। দেশের ভূখণ্ড সুরক্ষা দিতে অত্যন্ত প্রহরী হিসেবে টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। ভারত পাকিস্তান চলমান সংকট শুরুর পর থেকে যেন কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে দেশের সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। দেশের সবকটি সীমান্ত ফাঁড়িতে বিজিবির সদস্য ও প্রয়োজনীয় রসদসহ শক্তি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধ, অবৈধ প্রবেশ বা পুশ-ইন ঠেকাতে বিজিবির সদস্যরা রাত দিন কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠক করে সীমান্তকে নিরাপদ রাখতে সচেতন থাকারও পরামর্শ দিচ্ছেন তারা। কোনো অবস্থাতেই যাতে পুশিং না করতে পারে এর জন্য আনসার, ভিটিপি এবং এলাকাবাসী সহযোগিতা নিয়ে সর্বক্ষণিক আমরা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। সূর্যাস্তের পর মাইলের পর মাইল কাঁটাতারের বেড়ার পাশে লাগানো লাইট ক্রমান্বয়ে জ্বলে ওঠে। চলমান পরিস্থিতি বিবেচনায় দিনের মতো রাতেও সীমান্তে বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে। ফাহরি ফারজানা, সময় সংবাদ। বাগেরহাটে ভারতীয় 2 নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগে নির্বাচন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, ভারতীয় নাগরিক ফণীভূষণ মণ্ডল, প্রতুল মণ্ডল 2 ভাই আরুয়া বর্ণী গ্রামে থাকা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রির জন্য দেশে আসেন। 2016 সালের 14 ডিসেম্বর ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন তারা। 4 দিন পর তাদের 2 ভাইকে জন্ম নিবন্ধন দেন চেয়ারম্যান শেখ নিজামুদ্দিন। এরপর ওই জন্ম নিবন্ধন দিয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করলে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে উত্তর ছায়াবেথি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি শিশু পঙ্গুত্ব বরণ করায় মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এছাড়া বেশ কয়েকটি শ্রমিক আন্দোলনের নেপথ্যেও শাহিদা আক্তারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তিনি বেশ কয়েকটি আন্দোলনে অর্থের যোগানও দিয়েছেন বলে ধারণা পুলিশের। টাঙ্গাইলে একটি কারখানায় ডাকাতি মামলায় সাভার থেকে 9 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, গত 3 মে মধুপুরের মহিষমারা এলাকায় আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্সেস ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কর্তৃপক্ষ মামলা করলে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে 9 জনকে গ্রেফতার করা হয়। বাকিদেরও ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাগেরহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা 3 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সড়ক ও জনপথ অধিদপ্তর।
অধিদপ্তর সকালে নওপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত 40 কিলোমিটার সড়কে অভিযান চালানো হয়। এ সময় 3 শতাধিক কাঁচা পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে মাইকিং এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়, কিন্তু স্থাপনা সরিয়ে না নেওয়ায় অপসারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানায় প্রশাসন। পর্যায়ক্রমে আরও 2 শতাধিক স্থাপনা উচ্ছেদ করার কথা রয়েছে। চলতি সপ্তাহ থেকে রাজশাহী অঞ্চলে শুরু হচ্ছে বাণিজ্যিকভাবে আম সংগ্রহ। গাছ থেকে আম নামানোর প্রশাসনিক ক্যালেন্ডার চূড়ান্ত হলেও বাগান পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। 15 মে রাজশাহী, 22 মে নওগাঁ এবং দ্রুতই চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হবে আম সংগ্রহ। প্রথমে গুটি এবং 15 দিন পর থেকে মিলবে পুষ্ট, পোক্ত, সুস্বাদু জাতের রসালো আম। বাগানগুলোতে এবছর পর্যাপ্ত আমের মুকুল আসলেও ফাল্গুনের বৃষ্টি আর টানা খরায় অর্ধেকই ঝরেছে গুটি পর্যায়ে। রোগবালাই, পোকামাকড়ে কম আক্রমণ এবং পরিমাণে কম হলেও আকারে আম বড় হওয়ায় লাভের আশা বাগান মালিকদের। বরিশালে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন শিক্ষার্থীরা। শাহবাগে জাতীয় সঙ্গীত গাইতে বাধা ও অবমাননার অভিযোগে তাদের এ প্রতিবাদ। সকালে ব্রজমোহন কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আয়োজন হয়। এতে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, উত্তরণ সাংস্কৃতিক সংগঠন, বন্ধুত্ব সম্প্রসারণ টিম, সংস্কৃতি পরিষদ সহ বিভিন্ন সংগঠনের ছাত্র প্রতিনিধিরা অংশ নেন। সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে তারা রাজধানীর শাহবাগে জাতীয় সঙ্গীতকে অবমাননার নিন্দা জানান। খাগড়াছড়িতে ২৫০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করল বিজেপি। সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ৭টি স্থানে এই কর্মসূচি পালিত হয়। বিজিবির চট্টগ্রাম সদর দফতরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসান শাহরিয়ার ইকবাল এবং খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম ২৫০০ দরিদ্র পরিবারের হাতে ৫০ মেট্রিক টন খাদ্যশস্য তুলে দেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়। গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ। জড়িতদের দ্রুত বিচারের দাবি। সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে শোকের ছায়া। দুপক্ষের সংঘর্ষের জেরে রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। আবাসিক হল ছাড়ার নির্দেশনা না মেনে শিক্ষার্থীদের বিক্ষোভ। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।